না। কারণ কারণ আপনি নিজেও তো একটি এরকম আন্তর্জাতিক তহবিল মনিটরিং সংস্থায় কাজ করেছেন, যারা কিনা সারা বিশ্বের নানা রকমের বড় বড় প্রকল্পগুলো দেখে। আপনারও অভিজ্ঞতা রয়েছে এক্ষেত্রে। অবশ্যই এখানে ব্যক্তি এবং দেশের স্বার্থ দুটো সেপারেট জিনিস। ইউনূস সাহেব, উনার একটা ইমেজ আছে, উনার একটা ব্যক্তি হিসাবে একটা উচ্চ মর্যাদা আছে বিদেশে দেশে, সেটা তো আছেই, কিন্তু সেটার সাথে বাংলাদেশকে ঋণ দেওয়া, বাংলাদেশের জনগণকে ঋণ দেওয়া, সেটার সাথে মানে দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। এবং এটার ভিত্তি হইতেই হবে যে কারণে ওই চিঠি লেখা হয়েছিল, এবং চিঠির মধ্যে এটা থাকবে আমি মনে করি। আমার তো মনে হয় যে ওয়ার্ল্ড ব্যাংকের যে চিঠিগুলো বা যে কথাগুলো বলা হচ্ছে, এইটা জনসম্মুখে আনলে কি ছিল, কে বাধা দিয়েছিল, সে অনেকটা বিষয়ই অনেক কিছুই পরিষ্কার হয়ে যেত, এবং আমরাই ডিসাইড করতে পারতাম, জনগণই ডিসাইড করতে পারতো যে বিশ্বব্যাংক ভুল করেছে কি করেনি, এবং ভুল করলে পরে কি ধরনের ভুল করেছে সেটা আমরা বুঝতে পারতাম জিনিসটা। আরেকটা বিষয় আমরা আলোচনা করব যে আজকে বাংলাদেশের রাজনৈতিক ইস্যুর সাথে কিন্তু প্রধানমন্ত্রীর কথাবার্তার অনেক কিছুই মিল রয়েছে। তিনি একটি বিষয় টেনে এনেছেন এখানে, যে বাংলাদেশের সাম্প্রতিক যে অবস্থান, তার যে মিলেনিয়াম টার্গেট, তার যে রূপকল্প 2021, তো সেই বাস্তবতার ক্ষেত্রে এখনকার যে আমাদের বিদেশি দাতা বা সহায়তাকারী যেগুলো সংগঠন বা গোষ্ঠী রয়েছে, যারা বাংলাদেশের বিভিন্ন ডেভেলপমেন্টে অর্থ সহায়তা দিচ্ছে, তাদের সেই সকল অর্থ সহায়তা সাম্প্রতিক এই বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের টানাপোড়েনের ক্ষেত্রে আমাদের অর্থনীতিকে কি ক্ষতিগ্রস্ত করতে পারে, কিংবা আমাদের সামনের ভিশনকে কি ক্ষতিগ্রস্ত করতে পারে? কিছুটা হলে তো পারবেই, কারণ হচ্ছে যে, এবং পদ্মা সেতুর কথাই আমরা ধরি, আমাদের ধারণা যে পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ অন্তত পক্ষে 0.5% অফ জিডিপি গ্রোথ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। অর্থাৎ আমরা যদি 6.5 থাকি, আমরা 7 যেতে পারতাম, 7 থাকলে 7.5 যেতে পারতাম। এই একটা প্রকল্প যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, জনগণের জন্য খুলে দিতে পারতাম, দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিপুল জনগোষ্ঠী যে বিরাটভাবে উপকৃত হতে পারত, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো এটা একটা দিক। এটা ছাড়াও আমরা আশা করি যে এটার কোনো কোলাটারাল ড্যামেজ যদি অন্য কোথাও না পড়ে, কিন্তু কোলাটারাল ড্যামেজ কিছু কিছু হয়েই গেছে। যেমন আমরা জানি যে যখন নাকি সরিয়ে ওই অন্য একটা মন্ত্রণালয় দেওয়া হলো, সেখানকার 2টা প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, এবং যে 2টা প্রজেক্টে প্রায় $200-300 মিলিয়ন মতো ইনভলভ ছিল। বিগ প্রজেক্ট। হ্যাঁ, এটা একটা দিক, শুধু এটা তো সরাসরি। কিন্তু যদি এই ঘটনা প্রবাহ আরো নিচের দিকে যায়, এটাকে যদি আমরা এখনই এটাকে মানে কন্টেইন করতে না পারি, থামিয়ে দিতে না পারি, তাহলে যদি আরো নিচের দিকে যায়, কিন্তু এটার পার্শ্ব প্রতিক্রিয়াটা আমাদের জন্য আরো খারাপ হতে পারে। সেই জন্য আমি সবসময় মনে করি এবং আশাবাদী যে সরকার জাতিগত স্বার্থে, এবং বিশ্বব্যাংকও, কারণ সরকার হচ্ছে, বাংলাদেশ হচ্ছে বিশ্বব্যাংকের অন্যতম সদস্য রাষ্ট্র, সব মিলিয়ে একটা সমঝোতার দিকে নিয়ে যাওয়া, যেটা লক্ষণটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে অর্থমন্ত্রী যে ধরনের বক্তব্য দিয়েছে, তার পদক্ষেপগুলো বা তার বক্তব্যগুলো সেদিকে যাচ্ছে, কনস্ট্রাকটিভ ওই রূপটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি সত্যিকার ভাবেই আশা করি যে একজন মুখপাত্রের মাধ্যমে যেন সরকার তার বক্তব্য ব্যক্ত করেন, পরিষ্কার করেন, তাহলে পরে এই ধরনের কনফ্লিক্টিং যে স্টেটমেন্ট হয়, এবং যে কেউ কনফিউজড হয়ে যাবে, আমরাও কনফিউজড হচ্ছি সরকার কি চায়। আমি হ্যাঁ, মানে দুই রকমের বক্তব্য আসে। একদিক থেকে আসছে যে বিশ্বব্যাংকের সাথে সমঝোতার চেষ্টা চলছে, এবং নানা পর্যায় থেকে তাদের সাথে আলোচনা করে তাদের দেয়া শর্তগুলো মেনে এক ধরনের সমঝোতার চেষ্টা চলছে। আরেকদিক থেকে কিন্তু বলা হচ্ছে বিশ্বব্যাংকে পার্টি করা হচ্ছে। আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশের এই ধরনের ঘটনা বোধহয় প্রথম, যে বিশ্বব্যাংকের একটি সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধিতা করে বিশ্বব্যাংকের সামনে গিয়ে বাংলাদেশি লোকজন গিয়ে প্রতিবাদ করেছে, অবস্থান নিয়েছে। মানে একটি সংগঠন বা দাতা গোষ্ঠী বা দাতা সংগঠন যেটার মেম্বার কিনা বাংলাদেশ, তাদের সাথে তো আমাদের সেই রকমের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত না? মানে শত্রুতাপূর্ণ সম্পর্ক তো কখনোই নিশ্চয়ই ভালো কিছু দিতে পারে না। সেটা ঠিক, তবে এটাও ঠিক যে জনগণের একটা আশা আকাঙ্ক্ষা আছে পদ্মা ব্রিজ বাস্তবায়ন। ওয়াশিংটনে যেটা গিয়েছিল, সেটা বাঙালিরা ওয়াশিংটন মানে দেশের স্বার্থের কথা চিন্তা করে তারা গিয়েছিলেন, এবং সেটা নিয়ে আমার কোনো নাই, মানে আমি মনে করি যেটা স্বতঃস্ফূর্তভাবে তারা গিয়েছেন, সেটা ঠিকই আছে, তাদের অধিকারও এটা, বাংলাদেশ ফার্স্ট, আমার কাছেও যে আপনার কাছেও তাই, এবং সেটা বিদেশে গেলে আরো বেশি, সেটা ঠিক আছে, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। যেটা সমস্যাটা হচ্ছে যে আমাদের উচিত হবে একটা সংগঠনমূলক ভাবে জিনিসটাকে আগিয়ে নিয়ে যাওয়া, এবং একটা পজিশন নেওয়া, এবং সেই পজিশনটা খুব বিবেচনার সাপেক্ষে নেওয়া, ঠিক ইমোশনালি বা শুধুমাত্র রাজনীতিকীকরণের মাধ্যমে নয়।
না, যদি ধরা যাক যে বিশ্বব্যাংকের এই টানাপোড়েনটা মিটলো না, কিংবা আপোষ হলো না, কিংবা তারা নতুন করে ঋণ চুক্তি করলো না, সেক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী এবং সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সম্ভব। এটা নানা সময় আপনারা আপনাদের মতো অভিজ্ঞরা বলেছেন যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভব, কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভব না। বাস্তবিকই বাংলাদেশের মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে এরকম একটি প্রকল্পের জন্য সরকারের পাশে দাঁড়ায়, সেটা আমরা অসম্ভব বলবো কেন? না, অসম্ভব কেউ বলবে না, সম্ভব, কিন্তু এটার একটা কষ্ট আছে। সেই কষ্ট আমরা জাতিগতভাবে সেই মূল্য দিতে প্রস্তুত কিনা, সেই কষ্টটা হচ্ছে বিভিন্নভাবে। যে আমরা অন্যান্য প্রকল্পের থেকে টাকা নিয়ে এসে যদি এখানে খাটাই, তাহলে আমাদের দারিদ্র্য বিমোচন, আমাদের শিক্ষার উন্নয়ন, আমাদের স্বাস্থ্যের উন্নয়ন, সেগুলো কি আমরা ছেড়ে দেব? সেটাও তো আমরা ছাড়তে চাই না। এখানে একটা ট্রেড অফের ইস্যু আছে। এটা করতে গেলে এটা ছাড় দিতে হবে, এটা বুঝিয়ে আমাদেরকে আগাতে হবে। এখন যে জিনিসটা হচ্ছে যে আরেকটা কষ্ট আসতে পারে যদি আমরা আমাদের সামগ্রিক অর্থনীতির উপর একটা চাপ সৃষ্টি করে ফেলি, এটা করতে যেয়ে আমাদের রিজার্ভের লেভেলের উপর চাপ সৃষ্টি করে ফেলি, আমাদের টাকার মূল্যবান যদি আমরা হারিয়ে ফেলতে পারি, সেই ধরনের সমস্যা আমরা যাতে অ্যাভয়েড না করে যদি প্রকল্পটা করা যায়, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো দিক। সেই জন্য আমি বলবো যে অ্যাকচুয়ালি যেটা অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রতিবেদনে দেওয়া হয়েছিল প্রেসের মাধ্যমে, সেটা হচ্ছে যে 4টা স্ট্র্যাটেজি তারা করে, 4টা। ফার্স্ট হচ্ছে বিশ্বব্যাংকের সাথে এটা পুনর্বিবেচনা, দ্বিতীয়ত হচ্ছে জাপান এবং অন্যান্য সহযোগী এবং দাতা গোষ্ঠীর সাথে মিলিয়ে সেকেন্ড কনসোর্টিয়াম করা, থার্ড হচ্ছে মালয়েশিয়ার সাথেই করা, ফোর্থ হচ্ছে নিজস্ব অর্থায়নে। আপনি দেখেন প্রায়োরিটাইজেশনটা কিভাবে আসছে। এর মধ্যে একটা জিনিস স্পষ্ট, যে অর্থনৈতিক বিশ্লেষণের মাধ্যমে সরকারের যারা অর্থনীতির দায়িত্বে প্রাপ্ত, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়, তারা মনে করে যে বিদেশি সাহায্যটা হচ্ছে, বিদেশের অর্থায়নটা, বিদেশ থেকে অর্থ নিয়ে আসাটা আমাদের জন্য একটা অলমোস্ট প্রি রিকুইজিটের মতো। এটাকে ছাড়া করতে গেলে বেশ অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে। সেই জন্য সেটাকে ফোর্থ নিয়ে গেছে, এটাকে ফার্স্ট সর্বশেষ অপশন। আমরা অনেক সময় ন্যাশনালিস্টিক হয়ে আমরা অনেক সময় অনেক কিছু ইমোশনালি বলি বা করি, কিন্তু পরে হয়তো আমরা ওইটাকে নিয়ে চিন্তা করলে বলতাম যে ওইভাবে হয়তো করতাম না। সেই জন্য আমি বলি সুচিন্তিতভাবে যারা করবেন, সেটা ওনারা তো সরকারেরই অঙ্গ, এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা অর্থনৈতিক বিষয়ের দায়িত্বপ্রাপ্ত, তারাই বলছেন যে আমাদেরকে এইটাই প্রায়োরিটি। তাতে আমিও মনে করি, বাইরের থেকেও আমি মনে করি যে সেইটাই মনে হয় বাস্তবসম্মত প্রায়োরিটি। যে এইভাবে আগালে যদি একটার পর একটা না হইতে থাকে, তখন আমরা যাবো লাস্টের দিকে আমরা পদ্মা সেতু বাংলাদেশ করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, আজকে হোক কালকে হোক। কিন্তু যে কোনো বিনিময়ে, মূল্যের বিনিময়ে এখনই করতে হবে এমন কোনো কথা হওয়া উচিত। মানে রাজনৈতিক চ্যালেঞ্জ এটা যাতে না হয় আর কি, শুধুমাত্র রাজনৈতিক কারণেই যে আমাদেরকে এখনই করতে হবে সেটা আমি মনে করি না। আমি মনে করি 40 বছর পদ্মা সেতু ছিল না, আমরা তো চলছি, আমাদের তো গ্রোথ প্রবৃদ্ধি 6-5% মতো হয়েছে, আমরা চলতে পারবো। হয়তো একটু কম হবে গ্রোথ, কিন্তু আমরা চলতে পারবো। কিন্তু অহেতুক জিনিসটাকে নিয়ে যদি আমরা খুব বেশি জোরে চাপ সৃষ্টি করি অর্থনীতিতে, তাহলে কিন্তু আমাদের অন্যান্য দিক সামগ্রিকভাবে আমরা কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হতে পারে। ধন্যবাদ। আমাদের সময় আজকে একেবারেই শেষ হয়ে এসেছে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইস্যু রেইজ করেছেন। আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের দর্শকদেরকে অনেকভাবে উপকৃত করবে। একই সাথে যে বিষয়টি নিয়ে থেমে আছে বিরোধটা, সেটা হচ্ছে বিশ্বব্যাংকের সেই চিঠি। আমার মনে হয় জাতিও এই বিষয়টি জানতে পারবে, আমাদের সরকারও সেই বিষয়টি সাধারণ মানুষের কাছে পরিষ্কার করবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ এবং আইএফএফ এর সাবেক নির্বাহী প্রধান একজন হাসান মনসুরের সাথে। আজ আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। আবারও দেখা হবে, সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন।